স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় শেয়ার বাজারে ধারাবাহিক পতনের পেছনে বাজার কারসাজি ও কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকার শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি। বীমা কোম্পানির টাকা লুটপাট নিয়ে তদন্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তদন্ত শেষ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে কতগুলো কারণ আমরা পেয়েছি, কারণ সক্রিয় ছিল। বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো, এরপরে কিছু কোম্পানির আইপিও ও বন্ড ইস্যুতে বিভিন্ন রকম অনিয়ম, এরপর নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদী দুর্বল তদারকি এবং সময় মতন ব্যবস্থা গ্রহণ না করা, শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক বিভাজন এবং বাজেট সংকোচনের ফলে বহুপাক্ষিক উন্নয়ন ব্যবস্থা নতুন রূপ ধারণ করেছে। 2024 সালে এই ব্যবস্থায় অর্থায়ন তীব্রভাবে হ্রাস পেয়েছে এবং 2027 সাল পর্যন্ত তা আরও হ্রাসের আশঙ্কা রয়েছে। বুধবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক অনলাইন আলোচনায় এসব তথ্য উঠে আসে। বহুপাক্ষিক অনুদানের প্রবৃদ্ধি বিপরীতমুখী হওয়ার পেছনে আর্থিক দুর্বলতা সহ অন্যান্য কাঠামোগত চ্যালেঞ্জের কথা জানায় সংস্থাটি। স্থিতিশীল অর্থায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক কার্যক্রম বজায় রাখা সম্ভব নয় বলে জানায়। বিদেশি বিনিয়োগ টানতে নানা উদ্যোগের কথা বললেও বাস্তব চিত্র বলছে উল্টোটা। বাংলাদেশ ব্যাংকের হিসেবে চলতি বছরের প্রথম 3 মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে 43%। অন্যদিকে আংটাডের বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন বলছে গেল বছর দেশে এফডিআই এসেছে $1.8 বিলিয়ন, যা আফ্রিকার উগান্ডা এবং ঘানার চেয়েও কম। ব্যবসায়ী অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা, জ্বালানি সংকটে দীর্ঘসূত্রিতা এবং দুর্বল বিনিয়োগ পরিবেশের কারণে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগকে অন্যতম চালিকা শক্তি হিসেবে ধরা হয়, কিন্তু বাংলাদেশে সেই প্রবাহ এখন নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে দেশে নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 43%। জাতিসংঘ আংটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট বলছে বৈশ্বিক বিনিয়োগ প্রবাহে ধীরগতি থাকলেও প্রতিযোগী অনেক দেশ নতুন উদ্যোক্তা আকর্ষণে সফল হয়েছে, কিন্তু বাংলাদেশ সুযোগ কাজে লাগাতে পারেনি। ব্যবসায়ীদের মতে নিরাপদ বিনিয়োগে গ্যাস বিদ্যুৎ সংকট, করনীতি, শুল্ক জটিলতা এবং অনুমোদনে দীর্ঘ সূত্রতা বিদেশি উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। ভিন্ন প্রতিষ্ঠান কেউ যদি বিদেশ থেকে সেখানে ব্যাংক করতে চায় তখন কি হবে, এবং সে যদি তালিকাভুক্ত না হয় তখন কি হবে? তাদের ট্যাক্স তো 40%-এর বেশি। বা একটা ইন্স্যুরেন্স কোম্পানি বা কোনো আর্থিক প্রতিষ্ঠান করতে চলো কেউ, বা কেউ যে কোনো ধরনের ব্যবসা, টেলিকমিউনিকেশন কোম্পানি, এদের তো ট্যাক্স অনেক হাই। ইটস নট 20% or 25%, বাট আপনাকে রিজনালি স্ট্রাকচার করে পার্শ্ববর্তী দেশের থেকে কম্পিটিটিভ রেটে আপনাকে এমনভাবে এটা করতে হবে যাতে করে বিদেশি বিনিয়োগ আসার জন্য বাংলাদেশে আকর্ষিত হয়। অর্থনীতিবিদরা বলছেন শুধু বিনিয়োগে প্রতিশ্রুতি নয়, বাস্তব সংস্কারই এখন জরুরি। আইনের শাসন, চুক্তি বাস্তবায়ন, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং ব্যবসা সহজীকরণে দৃশ্যমান অগ্রগতি না হলে বিদেশি বিনিয়োগে গতি ফিরবে না। নীতিগত একটা স্থিতিশীলতা এবং এটার সাথে আপনার জ্বালানির নিরাপত্তা, এটার সাথে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের যে আপনার 100টা অর্থনৈতিক জোন করা হয়েছে এফডিআই আকর্ষণ করার জন্য, সেই অর্থনৈতিক জোনগুলো কিন্তু এখনো পর্যন্ত আপনার মরুভূমির মতন পড়ে আছে। সুতরাং এফডিআই কিন্তু কোনোভাবেই বাংলাদেশে আসতেছে না। আরেকটা বিষয় হলো যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে যেখানে আপনার ভারত $38 বিলিয়ন এফডিআই এনেছে, সেখানে আমাদের $2 বিলিয়ন কম। বিশেষজ্ঞদের মতে এফডিআই কমে যাওয়া শুধু বিনিয়োগের সংকট নয়, ভবিষ্যৎ কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর ও রপ্তানি সক্ষমতার জন্য বড় সতর্ক বার্তা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেও 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি $9 বিলিয়ন ছাড়িয়েছে। আগের অর্থ বছরের তুলনায় রপ্তানি বেড়েছে 4% বেশি। একই সঙ্গে একক মাস হিসেবে গত জুনে দেশটিতে রপ্তানি বেড়েছে 41%। গত অর্থ বছর জুড়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানি খাতে অনিশ্চয়তা তৈরি হয়। 4 দফায় বাংলাদেশের পণ্যের উপর শুল্ক হার পরিবর্তনের কারণে প্রধান রপ্তানি বাজারে অবস্থান ধরে রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা হয়। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। আমাদের সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি মার্কেট ইউএস, সেখানে রেসিপ্রোকাল ট্যারিফের পরে সেটা বিভিন্ন ধাপে ধাপে অনিশ্চয়তা ছিল, সেটা ফাইনালি আমেরিকার সাথে আর্ট ডিল ফেব্রুয়ারিতে সাইন হয়েছে। টাইমিংটা নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু আমি মনে করি আর্ট ডিল হওয়ার কারণে অ্যাটলিস্ট আমেরিকান মার্কেটের যে ট্যারিফ রিলেটেড আনসার্টিনিটি এটা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি প্রবেশ করবে নতুন বাস্তবতায়। ধীরে ধীরে শেষ হবে শুল্কমুক্ত বাজার সুবিধা, বাড়বে বৈশ্বিক প্রতিযোগিতা। তাই ইউরোপের বাজারে এফটিও জিএসপি প্লাস সুবিধা নিশ্চিতের কৌশলে এগোচ্ছে সরকার। ব্যবসায়ী অর্থনীতিবিদদের মতে সময়োপযোগী সংস্কার ও প্রস্তুতি নিশ্চিত করা গেলে এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব। শাহিনুল ইসলাম সাগরের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় অর্ধেকই যায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে। এলডিসির সুবিধার আওতায় এভরিথিং বাট আর্মস কর্মসূচির মাধ্যমে এতদিন শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার মিললেও 2029 সালের পর সেই সুবিধা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাস্তবতায় এফটি এর পাশাপাশি উৎপাদন ব্যয় কমানো, বন্দর ও কাস্টমস আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন জ্বালানি এবং সহজ অর্থায়ন নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। গত বছরে আমাদের ইন্টারনাল যে চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে জ্বালানি সমস্যার সমাধান করতে হবে, বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। এক্সটার্নাল চ্যালেঞ্জ হচ্ছে এই যে আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে এক্সটেনশন চাই বা করতে চাই, সেটা যদি পাই তাহলে এই সময়টা আমরা কি কাজে লাগবো। যেমন আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকগুলা এফটিএ করতে হবে। ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলো ইতিমধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নিচ্ছে। তাই এলডিসি পরবর্তী প্রবৃদ্ধি ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প নেই বলছেন তারা। পরে তিন বছর গ্রেস পিরিয়ড আছে, আমরা গ্রেস পিরিয়ডের জন্য অপেক্ষা করতে চাই না, তার আগে আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তার মধ্যে অন্যতম একটা প্রস্তুতি হওয়া উচিত যে এফটিএ করা, ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলি করা বিভিন্ন দেশের সাথে, বা ইউরোপিয়ান ইউনিয়ন বলি বা আদার্স যে কান্ট্রিগুলি আছে তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা। অর্থনীতিবিদদের মতে এলডিসির সঠিক উত্তরণ প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর সুযোগ হতে পারে। এলডিসি উত্তরণে যেতে অতিরিক্ত যে সময় পাওয়া গেছে তার যথাযথ ব্যবহার নিশ্চিতেরও তাগিদ তাদের। কিন্তু সামনের দিনেও চাপ আছে, আর তার সাথে পৃথিবী জুড়ে রেগুলেটরি কমপ্লায়েন্স বাড়ছে, রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি, রিসাইকেল মেটেরিয়ালস প্লাস হিউম্যান রাইটস আপনার সাপ্লাই চেইনে। এগুলোর জন্য যদি আমরা তৈরি হতে না পারি তাহলে এলডিসি গ্র্যাজুয়েশন এই বছর হোক আর 3 বছরের পরে হোক কিছু আসে যায় না, আমরা কিন্তু অ্যাক্সেস ডিফিকাল্ট হয়ে যাবে, আমাদের সাপ্লাই ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং সেই জায়গাগুলোর জন্য আমাদের সক্ষমতা বাড়িয়ে তৈরি হতে হবে। সংশ্লিষ্টরা বলছেন ইউরোপের পাশাপাশি যুক্তরাজ্য, কানাডা ও নতুন বাজারগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে হবে। একই সঙ্গে পোশাকের বাইরে ওষুধ, চামড়া, আইসিটি, কৃষি প্রক্রিয়াজাত ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রপ্তানি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। সিটি গ্রুপের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী সরকারকেই দায়ী করেছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গ্যাস আর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে বড় গ্রুপগুলোকে একের পর এক প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঝুঁকি বিবেচনা না নিয়ে অপরিকল্পিত বিনিয়োগে দেশের 47টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের দেনা প্রায় 25,000 কোটি টাকা। এই ঋণ আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এত বড় সংকট উত্তরণে 3 মাস যথেষ্ট নয় বলে মনে করেন সাবেক এই গভর্নর। 1972 সালে কার্যক্রম শুরু করা সিটি গ্রুপ বর্তমানে দেশের মোট ভোগ্যপণ্যের বাজারে প্রায় 30% সরবরাহ করে। আটা, ময়দা, সুজি, ভোজ্য তেলের বাজারে 50 বছরেরও বেশি সময় ধরে প্রথম স্থানে নিজেদের ধরে রেখেছে সিটি গ্রুপ।
তবে হঠাৎ সামনে এলো ভয়াবহ তথ্য। অপরিকল্পিত বিনিয়োগ আর প্রকল্পের কারণে প্রায় ডুবতে বসেছে দেশের কনগ্লোমারেট এই গ্রুপটি। 47টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 25,000 কোটি টাকার ঋণ মেয়াদোত্তীর্ণ সিটি গ্রুপের। অর্থ সংকটের কারণে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছে না গ্রুপটি। ঋণের অর্ধেকের বেশি রয়েছে 10 ব্যাংকে। ব্যাংকগুলোর মধ্যে প্রায় 2,300 কোটি টাকার পাওনা রয়েছে HSBCর। দ্বিতীয় সর্বোচ্চ 2,100 কোটি টাকা রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। তবে সিটি গ্রুপকে উদ্ধারে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই গ্রুপের ঋণ আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি না করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। সিটি গ্রুপের ইস্যুটা আমাদের কাছে যখন আসে 29টা ব্যাংক এটাতে ইনভলভ। আমরা প্রথম যেটা করি 3 জন লিডিং ব্যাংকের এমডিকে বলি যে আপনারা বসেন, প্রবলেমটা কি দেখার চেষ্টা করেন। ওনারা কিছু সলিউশন বের করেছেন। আমার মনে হয় যে নেক্সট 3 মান্থসের মধ্যে এগুলো এক্সিকিউশনে গেলে সিটি গ্রুপ হয়তো প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। এদিকে সিটি গ্রুপের এই সংকটের জন্য বিগত সরকারকেই দায়ী করলেন সাবেক এই গভর্নর। তার মতে গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা না দিয়ে একের পর এক লাইসেন্স আর ঋণ অনুমোদন এর জন্য দায়ী। তারা বিদ্যুৎ দিতে পারেনি, তারা গ্যাস দিতে পারেনি, ফ্যাক্টরি সব রেডি হয়ে যদি চালু না করতে পারে এই লসটা কে নেবে? তো এখানে আমাদের একটা, আমি মনে করি যে সরকারের একটা দায়বদ্ধতা আছে। এই সংকটে সিটি গ্রুপের দায়কেও এড়ানো যাবে না বলছেন তিনি। তবে সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া 3 মাসের সময় যথেষ্ট নয় বললেন তিনি। ঋণ পুনর্গঠনে বড় ব্যাংক নিয়ে লন্ডন ক্লাবের আদলে একটি ক্লাব করার পরামর্শ তার। নিজেদের ম্যানেজমেন্টেরও কিছু ইস্যু আছে এখানে। সেখানে হচ্ছে যে প্রপার রিস্ক অ্যানালাইসিস তারা করে নাই। হয়তো ধরে নিয়েছে যে আমরা সামহাও এই পাওয়ার এটাকে ম্যানেজ করে নেব। ঋণ সংকট কাটাতে সবচেয়ে বড় আর্থিক বোঝা ওসিন্দি অর্থনৈতিক অঞ্চলের কয়েকটি কারখানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি গ্রুপ। সেই সাথে কয়েকটি চা বাগানও বিক্রির পরিকল্পনা তাদের। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। সমস্যাগ্রস্ত লেনদেন শনাক্তকরণে বিলম্ব সহ পণ্যভিত্তিক সম্পদের গুণগত তথ্যের ঘাটতির কারণে দেশের ট্রেড ফাইন্যান্সে ঝুঁকি বাড়ছে। এজন্য নিরাপদ ও কার্যকর ট্রেড ফাইন্যান্সের জন্য খেলাপি ঋণের আলাদা তথ্য ভান্ডার তৈরির বিকল্প নেই। বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM কার্যালয়ে ব্যাংকিং বাণিজ্য সেবা কার্যক্রম নিয়ে সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সংশ্লিষ্টরা বলেন, দেশের ব্যাংকিং খাতে বাড়তে থাকা খেলাপি ঋণ, অন্যদিকে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার, তথ্যের ঘাটতি ও ডিজিটাল সমন্বয়ের অভাব রয়েছে। একই সঙ্গে ট্রেড বেসড মানি লন্ডারিং ঠেকাতে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানো, ডিজিটাল ট্রেড ডকুমেন্টের আইনি স্বীকৃতি নিশ্চিত করার তাগিদ দেন তারা। বিশেষ করে 15, 16, 17, 18, 19 সালের দিকে মানে যেই গেছে তাকে এলসি করে দিচ্ছে, তাদের ডলার বিক্রি করা জায়গা নেই, এমন একটা পরিস্থিতি আছে। মানে কত প্রায় ডাজন্ট ম্যাটার, আনো আর তুলো দাও, এই একটা পরিস্থিতি পার করছে। তো ওইটা আমরা অবাক হইলাম যে কি ব্যাপার, ব্যাংকের কোনো দায়িত্ব নাই, তারপরে এনবিআর কোনো দায়িত্ব নাই, ওখানে কাস্টমার কাজ দায়িত্ব নেই। বলছে ভাই আমার দেখা দরকার, ইম্পোর্ট আসছে আমি খালি নিয়ে করে দেবো। ব্যাংক বলছে আমার তো দায়িত্ব নেই, এলসি খোলো, যেখানে সে যেখানে জায়গায়। এবার দেশি বিদেশি অপেক্ষাকৃত ভালো ব্যাংকগুলোর বিরুদ্ধেও অর্থ পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। পাচারে জড়িতদের শনাক্ত করতে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, বেসরকারি খাতের ব্র্যাক ও প্রাইম এবং বিদেশি ব্যাংক HSBCতে চিরুনি অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্ত দল। ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ, আমদানির বিপরীতে নষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে ডলার পরিশোধ করা হলেও গ্রাহকের নামে কোনো ঋণ বা দায় সৃষ্টি করা হয়নি। শুধু তাই নয়, এমন গুরুতর অর্থ পাচারের প্রমাণ ধ্বংস করতে আইটি সিস্টেম থেকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলারও অভিযোগ উঠেছে এসব ব্যাংকের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক অনুসন্ধান বলছে, ব্যাংকগুলোর ট্রেজারি ও আইটি বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত। বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ায় সরবরাহ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। এতে জ্বালানি আমদানির খরচ বাড়ার পাশাপাশি চাপ বাড়তে পারে আমদানি নির্ভর দেশগুলোর অর্থনীতিতেও। কয়েকদিন আগেও যুদ্ধবিরতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছিল, কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তেই আবারও চাঙ্গা হয়েছে তেলের বাজার। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে প্রায় 3% বেড়ে ব্যারেল প্রতি $76 উপরে উঠে যায়, যা 23 জুনের পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে এই দাম বৃদ্ধির মূল কারণ সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ।
পরিস্থিতি জটিল হয়ে ওঠে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার পর। এই হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, কাতার ও সৌদি আরব। এরপর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সঙ্গে ইরানি তেল রপ্তানির ওপর দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার ছাড়ও প্রত্যাহার করে ওয়াশিংটন। অন্যদিকে ইরান সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে দেশটি বলছে নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে যায়। তাই এই পথে কোনো ধরনের বাধা বা নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। আর সরবরাহ কমার আশঙ্কা দেখা দিলেই আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করে। বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে। একই সঙ্গে বাড়তে পারে জাহাজ চলাচলের খরচ এবং পরিবহন ব্যয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রভাব পড়তে পারে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর উপর। আমদানির ব্যয় বাড়লে চাপ তৈরি হতে পারে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতির ওপরও নতুন চাপ সৃষ্টি হতে পারে। তাই এখন বিশ্ববাজারের নজর যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার দিকে, কারণ এই দুই বিষয়ই আগামী দিনে তেলের দামের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারে আজকে লেনদেন পরিস্থিতি। বুধবার যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5770 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 145টির, বেশিরভাগেরই আসলে দর কমেছে 192টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে 56টির দর। লেনদেন গত কার্যদিবসের তুলনায় 231 কোটি 92 লাখ টাকা কমে লেনদেন হয়েছে 1115 কোটি টাকার মতো। টপ গেইনারের তালিকায় ডিএসসিতে যদি আমরা দেখি আজ প্রথম অবস্থানেই ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল জেনেক্স ইনফোসিস পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এছাড়া যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে ছিল ইনটেক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ফর ইস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থাটা দেখি আজ সার্বিক সূচক 47 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,485 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 108টির, কমেছে 105টির, অপরিবর্তিত রয়েছে 33টির দর। লেনদেন হয়েছে আজকে 26 কোটি 89 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার যদি দেখি সেক্ষেত্রে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 75 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 75 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 169 টাকা 78 পয়সা, বিক্রি হয়েছে 162 টাকা 44 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 146 টাকা 2 পয়সা, বিক্রি হয়েছে 139 টাকা 70 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য 81 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়েল কিনতে খরচ হয়েছে 33 টাকা 35 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 59 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 30 টাকা 84 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 94 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলার যদি আমরা দেখি কিনতে খরচ হয়েছে 99 টাকা 7 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 52 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 22 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা, বিক্রি হয়েছে 18 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি ডিরেক্টর অফ ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 7 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 22 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি সিএট টায়ার বিভাগ প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 7 জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 27 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।